যে আমরা সত্যিকার ইতিহাসটা আজকের প্রজন্মের সামনে তুলে ধরতে চাই, এবং মালিক ভাইও বলছেন আসবেন এবং শামীম ভাইও বলছেন আসবেন। বাট আমরা এখন কথা বলতে চাই সংস্কার এবং নির্বাচন। সংস্কার এবং নির্বাচন, সংস্কার বলতে অনেকগুলো সংস্কার, রিফর্ম আমাদের প্রয়োজন। সেটি সংবিধানের কথা বলুন, সেটি আমাদের ভোটের অধিকারের কথা বলুন, গণতন্ত্রের কথা বলুন, হিউম্যান রাইটসের কথা বলুন, প্রত্যেকটি সেক্টরে আমাদের সংস্কার প্রয়োজন, এরপরে নির্বাচন। কিন্তু বিএনপি বারবার বলছে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। এই বিষয়ে আমরা কথা বলবো। আমি প্রথমেই যাচ্ছি মালিক ভাইয়ের কাছে, একদম স্পেসিফিক কোয়েশ্চেনটা, আগে সংস্কার না আগে নির্বাচন? বোধ কিভাবে হবে? প্রথম হচ্ছে সংস্কার তো ওনারা করছেন, করেই যাচ্ছেন। হ্যাঁ করেই যাচ্ছেন, কিন্তু ওনাদের লিমিটেশন রয়েছে। কাদের? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ যারা 3000 কোমলমতি ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে সেক অফ ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, এখন রাজনৈতিক দল ছাড়া আপনার কোনো সংস্কার হবে না। কেন বলতেছি? এইটা ইটস এ কোয়াইট লং প্রসেস। ওকে, বিএনপির পক্ষ থেকে অলরেডি সংস্কার অনেক আগ থেকেই আমাদের সংস্কারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং তারেক রহমানের 31 দফা কর্মসূচি কিভাবে উনি নেশন বিল্ড করবেন, কিভাবে সংস্কার করবেন, কিভাবে রাষ্ট্র মেরামত করবেন, এটা 31 দফা কর্মসূচির আগেই ঘোষণা দেওয়া, 5ই আগস্টের আগেই এইটাই আগেই ডিক্লেয়ার করেছেন তারেক রহমান। তো অফকোর্স এটা আমাদের মাথায় রেখেই কিন্তু আমরা আগাচ্ছি, কারণ বিএনপি যতবার সরকার গঠন করেছে ততবার নেশন কোনো সময় ফ্রাস্ট্রেটেড হয় নাই, লুট হয় নাই, এবং এই ধরনের মেসাকার হয় নাই, কিলিং হয় নাই। ইয়েস, মানে রাষ্ট্র চালাইতে যা যা আইনের যতটুকু করা উচিত হয়তো প্লাস মাইনাস হয়েছে, কিন্তু বিএনপির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিগিনিং থেকে যদি আপনি শুরু করেন, যে ওনার সেই আপনার স্বাধীনতা সংগ্রাম থেকে, যুদ্ধ থেকে, বীরুত্তম থেকে, মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস থেকে, সংবিধানে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস সংযুক্ত করা, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং ইসলামিক মূল্যবোধের প্রতি একটা রেসপেক্ট দেওয়া, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেহেতু একটা দুষ্কৃতিকারীরা পরবর্তী পর্যায়ে ওনাকে, আমি মনে করি যে এটা এরশাদ হাসিনারও হাত রয়েছে, তারাই ওনাকে হত্যা করেছে। আমি মনে করি এখানে ইন্ডিয়ানদেরও অনেক আমরা এই বিষয়ে আচ্ছা যাই, সংস্কারটা এই সরকার করতে পারবে না। এই সরকার পারবে না বলছি না, যদি পারে তাদেরকে সময় দেওয়া উচিত না? সময় তো দিচ্ছে। ডক্টর ইউনূস সাহেব যে ডিক্লেয়ার করেছে, হ্যাঁ, এটা আমরা সাধুবাদ জানাইতে চাই। সাধুবাদ নির্বাচন না, উনি বলেছেন যে অক্টোবর নভেম্বর ইজ ফেয়ার ইনাফ। তারপরে উনি বলেছেন যে যদি সংস্কারের কারণে আরো যদি 2-1 মাস ডিলে হয়, আমাদের নেতা তো বলেছেন তারেক রহমান, আমরা ডক্টর ইউনূসকে ইন্টেরিয়র গভর্নমেন্টকে সময় দিতে চাই, আমরা সময় দিচ্ছি এবং তার পাশে আমরা দাঁড়াচ্ছি, এবং আমরা চাই যে ওনার এই রোডম্যাপটা, এই কারণে যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা জীবন দিল, গত 16 বছর ধরে যারা আন্দোলন করলো, যে নেশন জিম্মি ছিল, এবং যারা যারা মানুষের ভোটাধিকার, সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য যারা আন্দোলন করলো, আমাদের তো ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বলে নাই, বিএনপি তারেক রহমানও বলেছেন যে আমাদের আন্দোলনটা হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন। আচ্ছা, এর মানে না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য। তার মানে নির্বাচনটা এসেনশিয়াল। হ্যাঁ, এখন এই নির্বাচন যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ, যেটা উনি বলেছেন যে রাজনৈতিক যদি সেই সিদ্ধান্ত না, এই যে এই গ্রাসরুট লেভেল থেকে শুরু করে এবং একবারে আপ টু টপ লেভেল পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের শক্ত অবস্থান রয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করে আমি শামীম ভাইয়ের কাছে চলে যাব। ওবায়দুল কাদের সাহেব 3 মাস দেশে ছিলেন, এরপর উনি এখন চলে গেছেন ইন্ডিয়াতে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা হচ্ছে যে সবচেয়ে দুঃখজনক আমাদের জন্য। কার ব্যর্থতা? এখানে ব্যর্থতার বিষয়, বাংলাদেশ সেনাবাহিনী বলেছে যে আওয়ামী লীগের তারা শেল্টার দিয়েছে, স্বীকার করছে। হ্যাঁ, স্বীকার করেছে 678 জন। হ্যাঁ, 678। এর মধ্যে হয়তো একজন আপনার
ওবায়দুল কাদের সাহেব ওবায়দুল কাদের শেল্টার দেওয়া আর একটা হচ্ছে দেশ থেকে বের করে দেওয়া, কোনটা বের করার যে প্রসেসটা? এটা হচ্ছে যে টোটালি দুইটা খেলা হইতে পারে। একটা হলো যে সেনাবাহিনী নিশ্চয়ই তাকে ছেড়ে দিয়েছে, এবং সেকেন্ড হচ্ছে যারা বর্ডার ক্রস করে দেয়, যেমন মানিক সাহেব কয়েক লক্ষ টাকা দিয়ে তারপরে আবার ধরা খেয়েছেন। তো এইটা হয়তো বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে। এটা কি উচিত না, এখন দিয়েছেন ওনারা। কাকে দিয়েছেন? মানে যারা বের করে দিয়েছে। এখন সেটা আওয়ামী লীগ না নিশ্চয়ই? কোনটা? না, আওয়ামী লীগ না, এইটা বর্ডারে যারা আছে, হয় আপনারা, সরকার অথবা স্মাগলার। সরকারের ব্যর্থতা না এটা? স্মাগলিং এর যে 100% সরকারের ব্যর্থতা হয়। সরকার তো এখন দায়িত্ব নিতে হবে। বাট সরকার তো ওবায়দুল কাদের সাহেব ইজ নট এ লাইক, ধরুন বাংলাদেশের যে ম্যাসাকার, মেই ম্যাসাকারের প্রথম দুজনের সাথে একজন হচ্ছেন জনাব ওবায়দুল কাদের, এবং তার ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হাউ দিস পসিবল যে যারা ছাত্রদেরকে পুড়িয়ে মারছে, যারা ছাত্রদেরকে এইভাবে গুলি করে মারছে, সে 3 মাস একটি দেশে ছিল এবং 3 মাস পর অন্য দেশে খুব সসম্মানে চলে গেল। এখন 3 মাস যে উনি যেখানে ছিলেন, আমি জানি না কোথায় ছিলেন, বাট অ্যাকর্ডিং টু সেনাবাহিনীর অনুযায়ী যদি আমি বলি, তাইলে আমি মনে করবো যে সেনাবাহিনী ওখানেই ছিলেন। থ্যাংক ইউ। আমি মালিক ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু শামীম ভাই আপনার কাছে দুটো কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের যে বিষয়টা আমাদেরকে আহত করেছে। কেন আহত করেছে আমি বলে দিই। অবশ্যই হি ইজ এ পলিটিশিয়ান, রেসপেক্ট হিম অ্যাজ এ সাবেক একটি সরকারি দলের উনি সেক্রেটারি জেনারেল ছিলেন। মাই কোয়েশ্চেন ইজ, আমি ওনাকে আবার রেসপেক্ট এক ফোটাও করি না এবং জীবনও করবো না। এই জন্য করবো না যে আমার ছাত্রলীগ এনাফ টু ট্যাকেল জেনারেল স্টুডেন্ট অফ বাংলাদেশ। এবং এর পরে কিন্তু মানে আমি দেখেছি, ফরগেট ছাত্র, আমার মতো স্টুডেন্ট তাদের বাদ দিলাম, ছাত্রীদেরকে যেভাবে নেক্কারজনকভাবে পিটাইছে রোকেয়া হল, শামসুন্নাহার হল, ফজিলুন্নেসা হলে, ছাত্রলীগ, এটা ওবায়দুল কাদেরের কারণ। আমি ছাত্রলীগে দৌড় দিই না। সেই ওবায়দুল কাদের কী করে বের হয়ে যায়? শুনেন, আপনি একটা জিনিস মনে রাখতে হবে যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন আইখম্যানের মতো লোক আর্জেন্টিনাতে পালিয়ে যেতে পেরেছিল, যে সমস্ত বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইংল্যান্ড সবাই গিয়ে যখন জার্মান অ্যাটাক করলো, সমস্ত জার্মানি তখন পরিবেষ্টিত বিশ্ব শক্তির দ্বারা, সেই সময়ও আইখম্যানের মতো লোক পালিয়ে যেতে পেরেছিল। তাকে পরে আর্জেন্টিনা থেকে ধরে এনেছিল ইসরায়েলরা, হাইজ্যাক করে নিয়েছিল। কথা হচ্ছে যে একজন ব্যক্তি ওবায়দুল কাদেরের নিশ্চয়ই পিছনে একটা বড় শক্তি আছে। বাংলাদেশ থেকে তো সবাই, গত সরকারের সব সমর্থকরা তো শেষ হয়ে যায় নাই, প্রচুর সমর্থক আছে, অ্যাডমিনিস্ট্রেশনে আছে, পুলিশে আছে, আর্মিতে আছে, সব জায়গায় আছে। আই ক্যান চ্যালেঞ্জ এভরিওয়্যার। তো কোন একটা ভালো শেল্টারে সে ছিল, এবং সে ভাগ্যবান যে এখানে টাকা পয়সা হচ্ছে বাংলাদেশের জনগণ। হ্যাঁ, দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের জনগণের, কারণ তাকে বিচারের আওতায় আনা উচিত ছিল 100%। এবং এই সরকারের পতনের অন্যতম নায়ক সে। আমি পতন বলবো না, ছাত্রদেরকে হত্যার এই হত্যাযজ্ঞের অন্যতম কারণ সে। আপনার সাথে আমি 100% একমত। সে যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় মানে উত্তেজনা ছড়িয়েছে, তার বিচার হওয়া 100 বার উচিত। উনিও একসময় আমরা একসাথেই দল করেছি, উনি আমার সিনিয়র, উনিও একসময় প্রথম দিকে জাসদ করতো। আমি বলি একদম পলিটিশিয়ান হিসেবে রেসপেক্ট করব না, আমি একটু বলি, সে তো মানুষ না। আমি এটাই বলতে চাচ্ছি যে দেখেন, ওবায়দুল কাদেরকে আমরা চিনতাম একজন নরম মেজাজের মানুষ হিসেবে। ক্ষমতা মানুষকে খারাপ করে ফেলে, এটার প্রমাণ দেখলাম শেষ পর্যন্ত। উনি যে বিহেভটা করলো জাতির সাথে, এবং যেভাবে উনি উত্তেজিত করলো ছাত্রলীগকে, এবং যেভাবে বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে আক্রমণ করালো, ছাত্রীদের উপরে আক্রমণ করালো। এখন পালিয়ে যাওয়া দায়িত্ব অবশ্যই সরকারের। কেউ বাংলাদেশ থেকে যদি কোনো দোষী ব্যক্তি আইনের দ্বারা যদি, এটার দায়িত্ব 100% সরকারের, এখানে আর কারোর দায়িত্ব না। সরকার এটা ইনকোয়ারি করবে, এটার জন্য সামরিক বাহিনী দায়ী না বিডিআর দায়ী, হ্যাঁ বিডিআর দায়ী না পুলিশ দায়ী না স্মাগলার দায়ী, এটা সরকারের উচিত। সেটা সরকার খুঁজে বের করতে হবে যে কিভাবে তারা বেরিয়ে গেল। বেরিয়ে তো যাওয়া, বা আমাদের দেশের 4000 মাইল হচ্ছে গিয়ে বর্ডার, এই বর্ডারটা চেক করা কোনো সরকারের দ্বারাই সম্ভব না। তো
কিন্তু ওবায়দুল কাদেরের মতো মানুষের বেরিয়ে যাওয়া এটা অস্বাভাবিক ব্যাপার এবং এটা নিয়ে সরকারের ইনকোয়ারি করা উচিত। সেকেন্ড, নির্বাচন এবং সংস্কার। সংস্কার খুবই জরুরি বাংলাদেশে, কারণ এই সরকার যদি সংস্কারটা মোটামুটি যেগুলো খুবই দরকার ফান্ডামেন্টাল মৌলিক সংস্কারগুলো সেগুলো করা উচিত। বিএনপির ভোট মনে করেন 35 থেকে 40%, বেশি করে বললাম। 40% লোকের সমর্থনে এসে সংস্কার করা, আর বর্তমানে বাংলাদেশের 18 কোটি মানুষের সমর্থনে যে সরকার, ওখানে বিএনপিরও সমর্থন আছে, সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে, তাইলে তাদের সমর্থনটা বেশি। এই সরকার যদি সংস্কারগুলো করে যায় তাহলে আমরা এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ধরবো, আমরা বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে এটা তো বিএনপির জন্য হচ্ছে প্লাস পয়েন্ট এই সরকারকে সংস্কারগুলো করতে সাহায্য করা এবং করার সময় দেওয়া এবং ইন্সপায়ার করা। তাহলে বিএনপির উপর এই যে বিএনপি এই সরকারের ঘাড়ে বন্দুক রেখে সমস্ত সংস্কারগুলো যদি তারা সৎ রাজনীতি করতে চায়, আমি জাস্ট ইনভার্টেড কমা, আমি বিশ্বাস করি তারা সৎ রাজনীতি করবে, তাহলে যেসব আমাদের ব্ল্যাক হোলগুলো আছে সেইগুলোকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য, ব্ল্যাক হোলের মধ্যে একটা সবচেয়ে বড় ব্ল্যাক হোল দেখেন আপনি, নির্বাচনটা পরিচালনা করে কারা? ডিসিরা, রিটার্নিং অফিসার ডিসি। আপনি যত খুশি ভোট পান, ডিসি যদি চায় আপনাকে ফেল করে দিতে পারে, ডিক্লেয়ার করবে। হ্যাঁ, আপনি যখন নমিনেশন পেপার সাবমিট করবেন তখন যদি ডিসি চায় আপনাকে আপনার নমিনেশন পেপারকে সে বাতিল করে দেবে, আপনি কিছুই করতে পারবেন না। আপনি কোর্টে যাবেন, সারা জীবন আপনি লড়বেন, তার মধ্যে এই টার্মই শেষ হয়ে যাবে, এই সংসদীয় কমিটির মেয়াদই শেষ হয়ে যাবে, এই সংসদের মেয়াদ। সো আমি মনে করি আর কি যে আমি ব্যক্তিগতভাবে আলী রিয়াজ ভাইকে চিনি, এখানেই ছিলেন উনি এবং আমাদের সাথে ঘনিষ্ঠতা ছিল, একই রাজনীতি করেছি এক সময়। আর প্রফেসর ইউনূস সম্বন্ধে আমার খুব উচ্চ ধারণা, আমি বিশ্বাস করি যে উনি অত্যন্ত সৎ একজন মানুষ এবং তার সাথে যারা আছে কম বেশি সবাই ডেডিকেটেড টু বাংলাদেশ, বাংলাদেশের প্রতি তাদের দেশপ্রেম এবং তাদের যে ভালোবাসা, গণতন্ত্রের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেটার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আমি আশা করব যে কোনো রাজনৈতিক দল ছাড়া এটার অ্যাফিলিয়েশন হবে না, সংসদে তো অনুমোদন করতে হবে, কিন্তু রাজনৈতিক দল যে সংস্কার করবে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ থাকবে এই জন্য যে একটা দলের সংস্কার, আর এখন নিরপেক্ষ। ধন্যবাদ। আমি কলার কাছে যাব, তার আগে আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আমাদের নেক্সট সাবজেক্টটা দেওয়ার জন্য। আই বিলিভ আমাদের নেক্সট সাবজেক্ট ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই বিষয়ে। আমি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে গিয়া জি একটা মহাকাব্যিক সাহসিকতার মধ্য দিয়া আমাদের ছাত্র জনতা শতাব্দীর নিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। এর মেইন উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সবচেয়ে নবীনতম শত্রু ভারতের খপ্পর থেকে, ভারতের তার কব্জা থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। একটা ছিল প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এর স্লোগান ছিল ইকুয়ালিটি, সাম্য। প্রশ্ন, সম্মানিত কলার, প্রশ্ন আমি শেষ পর্যায়ে ভাই শুনেন, জি কথাটা শুনেন, আমাকে হাফ মিনিট দেন, আপনি বলেন। হাফ মিনিট বলেন। হ্যাঁ, কথা হচ্ছে গিয়ে 16 থেকে 17 বছর বিএনপি নির্যাতন সহ্য করেছে, শত গুম হয়েছে, শত খুন হয়েছে। এখন কথা হচ্ছে কি জন্য? এখন আমরা চাই একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। কারণ নির্বাচিত সরকার এসে গেলে সমস্ত ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। এখন ভারত কিন্তু পাগল হয়ে গেছে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। সুতরাং একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল অর্গানস বলতে যা বোঝায় সবকিছু সংস্কার করতেই হবে অবশ্যই। কিন্তু এই সরকারের একটা প্লেন লেভেল ফিট তৈরি করে নির্বাচন দেওয়াটা আমি মনে করি সঙ্গত, যুক্তিসঙ্গত এবং আপনাকে ধন্যবাদ। আপনি নির্বাচন চাচ্ছেন, মালিক ভাই এই কথাটি বলছেন, এবং আমরা কেউ নির্বাচনের বিপক্ষে না, বাট প্রশ্নটা ছিল আগে সংস্কার না আগে নির্বাচন। যাই হোক, যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য। ফারুক সাহেব, আমি 2-3টা পয়েন্ট টাচ করব। জি, একটা হলো মোদির কমেন্টটা
যে এটা ভারতের বিজয় 16ই ডিসেম্বর। তো এখন 16ই ডিসেম্বর হলে তো এত বছর 53 ইয়ার্স এত দেরি হলো কেন ভারতের এটা চাইতে? এটা তো ইন্দিরা গান্ধীরই চাওয়া উচিত ছিল, কারণ ওই সময় বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছে। আরেকটা হলো ভুলে গেছি ভাই, বয়স হয়েছে। ঠিক আছে, পরে আবার বলবো। শিওর আপনার ভ্যালিড কোয়েশ্চেনটা আমি পেয়ে গেছি। যারা লাইনে বসে আছেন আজকে আর না, প্লিজ, আমার হাতে অল্প একটু সময় বাকি আছে, আমি ভারত বাংলাদেশের মধুর সম্পর্ক নিয়ে একটু মধুর আলোচনা করতে চাই। এবং কারণ আমরা ফেলানির লাশ কিন্তু তারের কাটাতে দেখেছি, এবং আমরা এটাও জানি যে আমাদেরকে কিভাবে শোষণ করা হয় ভারত দ্বারা। যাই হোক, এই সম্পর্কর একটি জ্যৈষ্ঠ মধু ছিল গতকালকে নরেন্দ্র মোদী সাহেবের স্টেটমেন্ট, অর্থাৎ উনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন ভারতের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। আমি জানি না আসলে ভারতের বিজয় দিবস কি 16ই ডিসেম্বর কিনা। এটাতে আমি দেখেছি ডক্টর আসিফ নজরুল সহ বর্তমান সরকারে অনেকে স্টেটমেন্ট দিয়েছেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। মাই কোশ্চেনে, যদি কেউ দেখে থাকেন আওয়ামী লীগের কেউ কি এ বিষয়ে কোনো কথা বলেছেন কি না, এটি একটা আমার কোশ্চেন রয়ে গেল। মালিক ভাই, আমি আপনার কাছে আসবো, তার আগে এই বিষয়টা নিয়ে আমি একটু শামীম ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম। ভারতের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। আচ্ছা, আমি খুব শর্ট বলি। আজকের যে প্রধানমন্ত্রী ভারতের, মোদী সাহেব, ভারতের ইতিহাসে এত নিম্নমানের মানে নিম্নমানের কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত আসে নাই। এবং উনি একজন ধর্ম ব্যবসায়ী, একজন মৌলবাদী। তার দেশে লক্ষ লক্ষ মুসলমানকে সে জবাই করতেছে, অথচ সে আমাদের দেশের হিন্দু সম্প্রদায় নিয়ে মায়া কান্না করতেছে। আমাদের দেশে আমাদের হিন্দুরা অত্যন্ত সুরক্ষিত, তারপরেও যদি কেউ কিছু করে আমরা যারা আছি, আমরা কখনো আমাদের জীবনে হিন্দু মুসলমান প্রশ্নই তুলি না। আমরা বাংলাদেশি, আমরা বন্ধু বান্ধব, আমরা আত্মীয় স্বজন, আমরা আত্মীয়ের মতো থাকি। রাইট। তো যাই হোক, এখন আমি আপনাকে বলি 2006 সালে গুজরাটের কসাই হিসাবে তাকে আমেরিকা ব্যান করেছিল, তার বিরুদ্ধে স্যাংশন আরোপ করেছিল, এবং পরে প্রধানমন্ত্রী হওয়ার পরে তারা এটা উইথড্র করেছিল। তো এই লোকটার মুখের কথা এবং কুকুরের বা পাগলের প্রলাপ, সরি কুকুর বলা উচিত না, উনি একটা দেশের প্রধানমন্ত্রী, এটা হচ্ছে পাগলের প্রলাপ। হি ইজ নট এ নরমাল পারসন। হ্যাঁ, এখন শুনেন মূল জায়গাটা, এটা মোদিকে আমরা নিন্দা করলাম, কিন্তু সমস্ত ভারতের যে তাদের যে এস্টাবলিশমেন্ট, তারা এই জিনিসটাকে এস্টাবলিশ করতে চাচ্ছে। এবং এই ষড়যন্ত্রটা 1971 সালের 16ই ডিসেম্বর তারা শুরু করেছিল। এটা নতুন না, বাট এখন ওপেন না, আজকে ওপেন বলছে, কিন্তু এটা শুরু হয়েছিল 1971 সালে, যখন মিত্রবাহিনীর কাছে 97,000 পাকিস্তানি সৈন্যরা সারেন্ডার করলো। তখন আমাদের এমএজি ওসমানী সাহেবকে আসতে দেওয়া হয় নাই, ষড়যন্ত্র করে তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল। এবং আমাদের সেকেন্ড যিনি ছিলেন একে খন্দকার, এয়ার মার্শাল একে খন্দকার, তাকে ওইখানে পিছনে দাঁড় করে রাখা হয়েছিল। ভারত সেই সময় থেকে এই ষড়যন্ত্রটা করেছিল। এবং এই যে আপনার চুক্তিপত্র সারেন্ডার, এইখানে বাংলাদেশের কারোর নাম নাই, ওখানে শুধু ভারত। এবং ভারত সেই ষড়যন্ত্রটা আমাদের, এবং ভারত বাংলাদেশকে স্বাধীন করে দেয় নাই। ভারত 3 ডিসেম্বর আমাদের মুক্তিবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বিডিআর, আমাদের পুলিশ এই যুদ্ধটা করেছে, আমরা করেছি। এটা ছিল জনযুদ্ধ, এটা ছিল জনযুদ্ধ, এটা কোনো আর্মির কোনো যুদ্ধ ছিল না। এই জনযুদ্ধে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, দোকানদার, সবাই, ছাত্র জনতা, এই যুদ্ধে শেষ পর্যন্ত 3 তারিখ এসে ভারত তাড়াতাড়ি করে এই দেশটা স্বাধীন করার জন্য কেন প্রেসার দিল? যদি আমাদের এই জনযুদ্ধ দীর্ঘদিন হতো, তাহলে তাদের 7 সিস্টারে সেই একই যুদ্ধ ওখানে ছড়িয়ে যেত, স্বাধীনতার যুদ্ধ। অতএব ভারতের এই ধরনের নোংরা, এবং কংগ্রেস থেকেও একই ধরনের কথা বলা হচ্ছে। তখন ইন্দিরা গান্ধী ছিলেন। আমার ছোট্ট একটা প্রশ্ন শামীম ভাই, যে আপনি ওটা এক্সপ্লেন করছেন, আওয়ামী লীগের কমেন্টস কি এই বিষয়ে? আওয়ামী লীগ তো এই মুহূর্তে কোনো লোক তো মাঠে নাই না, বাট সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বারবারই কথা বলেন, এই বিষয়ে কোনো কথা বলছেন কি না? আমার চোখে আসে নাই, আমার কানে আসে নাই, আমি দেখি নাই। কারণ যেহেতু তারা এই মুহূর্তে মাঠে নাই, তাদেরকে আমি দেখি নাই। ধন্যবাদ শামীম ভাই। আমি একটু মালিক ভাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের বিজয় দিবস 16 ডিসেম্বর। এখানে এর আগে একটা সেকেন্ড বুঝে আপনার খাদেরের ইস্যুটা যেটা আপনি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব, এবং শামীম ভাইও বলেছেন যে এখনও যে আওয়ামী লীগের
বা এই ফেসিস্টদের এখনো অনেক প্রেতাত্মারা রয়ে গেছে। যেমন সেনাবাহিনীর যেমন জেনারেল আমিন এখনো অনেক দাপটের সহিত রয়েছে। উনি যে হাই কমিশনে ছিলেন যে, হ্যাঁ, এই যে কোয়াইট ডেঞ্জারাস ম্যান নেশন। হ্যাঁ, এখান থেকে অনেক অনেক বাংলাদেশী কিন্তু উনি দেশে যাওয়া, উনি তারেক রহমানকে হত্যার চেষ্টা করেছে, আমাকে হত্যার চেষ্টা করেছে, বিএনপি পরিবারকে দেশে বিদেশে জুলুম করেছে, এয়ারপোর্ট থেকে আমাদের লোকজনকে ধরা, সব ওনার ইনস্ট্রাকশন। ইভেন আমাদেরকে এই দেশেও জেল কাটিয়েছে উনি, আমিও জেলে ছিলাম এই যে মিথ্যা মামলা দিয়ে যে ওনাদের উপরে অ্যাটাক করেছি। শেখ হাসিনা বাংলাদেশ থেকে সাংবাদিক সম্মেলন করে যে বাংলাদেশের উপরে অ্যাটাক আসছে, আমরা ওই যে প্রটেস্ট করতে গিয়েছিলাম, স্মারকলিপি দেওয়ার কথা করে নিয়ে আমাদেরকে ভিতরে নিয়েছে। তো ভিতরে তখন ওই যে আন্দোলনকারীরা শেখ মুজিবের ফটো এইটা দেখতে চায় না। আজকে আমাদের এইটাই প্রমাণ হয়েছে যে শেখ মুজিবের ফটো ইয়েতে আমরা এমবেসির থেকে নামাইছিলাম, এবং এইটাই আজকে প্রমাণিত হলো যে বাংলাদেশের জনগণের পালস প্রবাসীরা অলওয়াইজ এটা ফিল করে। তো যে কারণে এই কাউয়াকে ইন্ডিয়ান নেগোসিয়েশনে, বিকজ দে আর কোয়াইট পাওয়ারফুল এবং যেখানে আমাদের সালাউদ্দিন সাহেবকে ডাম করে দিল, যেখানে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় 700 নেশনের লিডার, এখনও গুমেদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এই আয়নাগরের। তো এইটার মধ্যে একটা রেসপন্সিবল ভূমিকা। তো এরা কোয়াইট পাওয়ারফুল। তো কাদের যেখানেই থাকুক, এই আমিনদের শেল্টারই ছিল, এবং আমিনরা এখন পর্যন্ত তাদের টেলিফোন খুব বেশি পাওয়ারফুল এখনো, এবং তাদের ইশারায় এখনো অনেক জায়গায় চলছে। তো এই কারণে হতো। এখন আসেন নরেন্দ্র মোদী। আমরা কিন্তু আপনার টক শোতে একাধিকবার বলেছি যে আমাদের দুর্ভাগ্য, আমরা অনেক দিন পরে কোমলমতি ছাত্রছাত্রীরা তারা টের পেয়েছে যে শেখ হাসিনা ভারতীয় রাজাকার। বিকজ আমি বলি আপনাকে, গত 16 বছরে, আপনি 16ই ডিসেম্বরে লাস্ট ইয়ার আপনি যদি দেখেন যে টেলিভিশনে বাংলাদেশে, বা এর আগের বছরে যদি দেখেন, বিজয়ের দিনে ভারতের পতাকার শাড়ি একবারে সাপ, খুব চমৎকারভাবে ব্লাউজের মতো, না খুব রিয়ালিটি বলতেছি আমি, এটা হাসির বিষয় না, এটা তো আপনার ডকুমেন্টারি, এটা ডকুমেন্টারি। এবং উনি সেজে গুজে উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন, এবং ভারতের যারা যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদেরকে উনি ক্রেডিট দিলেন, কৃতজ্ঞতা জানালেন। অথচ বাংলাদেশে মুক্তিযুদ্ধের এই অর্জনটাকে একবারের জন্য এই দুঃখ প্রকাশ করলেন না। আমাদের লক্ষ মানুষ জীবন দিল, মারা সংগ্রাম হারালো, এই যে এজেন্ট হিসাবে উনি ভারতের পারপাস সার্ভ করেছে। আপনার দেশের এই যে অবৈধ প্রধানমন্ত্রী যখন এটা বলেছে, এবং তারই এই যে নরেন্দ্র মোদীর পারপাস যে তারা সার্ভ করেছে, আজকে নরেন্দ্র মোদীর এই যে সিমলা চুক্তির যে বিষয়টা যেটা বললেন, যে তারা এই যে অস্ত্র পাকিস্তানের কাছ থেকে বেনিফিটও দিয়েছে, যে কারণে যুদ্ধ অপরাধীদের বিচার হয় নাই। আওয়ামী লীগ এই ফেসিস্টরা, এই যে ক্রিমিনাল, তারা মিথ্যাচার করে আলিম উলামাদেরকে ফাঁসি দিয়েছে, জমাতিদেরকে ফাঁসি দিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে প্রায় ওই যে 71-72 হাজার মুক্তিযোদ্ধাকে তারা রক্ষী বাহিনী দিয়ে ক্রস ফায়ার, সিরাজ শিকদার সহ শেখ মুজিবুর রহমানে, এগুলি তারাই ক্রিমিনালিজম করেছে বাংলাদেশে, টেরোরিজম তারাই করেছে। এই আওয়ামী লীগেরা, এই টেরোরিস্টরা লাস্ট মুহূর্তে নেশন টের পেয়েছে যে দেশ বিক্রি করে দিয়েছে, রামপাল দিয়েছে, চিরাং সমুদ্র বন্দর দিয়েছে, এবং ফাইনালি করিডোরও দিয়েছে, এবং বলেছে যা দেওয়া এর সবই দিয়ে দিছি, আর তার যাওয়ার কিছু নেই। তো বিকজ অফ দেম এই ক্রিমিনাল আওয়ামী লীগ যেখানে পারেন থুতু কর্মসূচি দিতে হবে, যে এরাই আমাদের দেশ বিক্রি করেছে। স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, এটা তারা ভারতের স্বাধীনতা, আমাদের বিজয়, তারা ভারতের বিজয়। এই জন্য আওয়ামী লীগ আসলেই আর একটা ক্রিমিনাল কুলাঙ্গ। মালিক ভাই, আমি জাস্ট শেষ করবো, আমার হাতে আর আছে অনলি 1 মিনিট, বাট আমি আপনাকে বলবো শেষ কথাটা কি বলবেন আজকের বিষয়? শেষ কথাটা হচ্ছে, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল যে লক্ষ্যটা ছিল, সাম্য, সামাজিক ন্যায়, বিচার, সমতা, এটার নামে বৈষম্য বিরোধিতা। এটাকে একসাথে করলে বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা
প্রাণ দিয়েছে, এই 30 লক্ষ মানুষ যেখানে প্রাণ দিয়েছে, তারা যে কারণে, যে দেশটার জন্য, প্রাণ দিয়েছে, যে দেশের মঙ্গলের জন্য, যে দেশের মানুষের উন্নতির জন্য প্রাণ দিয়েছে, সেটাকে যেন আমরা সম্মান করতে পারি। ভবিষ্যতে যে সরকার আসে সেই সরকার যেন মূল্যায়ন করে আমাদের দেশের শহীদদের। ধন্যবাদ ধন্যবাদ মালিক ভাই, সেম টু ইউ। এই যে আরেকটা জিনিস বলতে, যেটা শামীম ভাই বলেছে, আজকে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান এবং নরেন্দ্র মোদী বাবরি মসজিদকে ব্যঙ্গে তারা রাম মন্দির বানিয়েছে, কোনো প্রটেস্ট ছিল না হাসিনা সরকার, এবং হাজারো মুসলমানকে হত্যা করেছে, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাকে টেরোরিস্ট টাইটেল দিয়েছে। এখন আপনি যদি এই গত 15-16 বছর রাষ্ট্রকে একটা জেলে পরিণত করেছে এবং হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, ক্রস ফায়ার দিয়েছে এবং আপনার আয়নাগর সৃষ্টি করেছে, কিন্তু এই যে হিন্দুত্ববাদের নেতারা এসকন এরা কোনো প্রটেস্ট করে নাই। এখন এই সরকার এবং বাংলাদেশের ডেমোক্রেসি ডিস্ট্রয় করার জন্য এই রাষ্ট্রকে, যাতে মেক শিওর ইন্ডিয়ানরা ফেলানির মতো লাস্ট টোটাল নেশনকে বিডিআর মেসাকার থেকে শুরু করে এইভাবে রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই ডক্টর ইউনূস বা তার ক্যাবিনেটকে তারা হেয় করার জন্য হঠাৎ করে তাদের উত্থান, এটা দেয়ার ক্রিমিনাল অ্যাক্ট। আমরা সবাই সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, ডক্টর ইউনূস আর ক্যাবিনেটকে সাপোর্ট দিতে হবে দেশে বিদেশে, এবং ক্রিমিনাল আওয়ামী লীগদেরকে ওই ভারতে তাদের সেইখানেই যেতে হবে। জি, ধন্যবাদ মালিক ভাই, ধন্যবাদ শামীম ভাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুজন অতিথির সাথে এবং কথা আপনাদের সাথে বলছিলাম। যারা আপনারা লাইনে বসে আছেন, অনেকের সাথে কথা বলতে পারি না, দুঃখিত। ডেফিনেটলি আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আমি কথা বলবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী সপ্তাহে বা এর মধ্যেই আমরা আরেকদিন বসবো, বিজয় মাসে আরেকদিন বসবো, আমাদের মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাসটি আমরা এক্সপ্লেইন করতে চাই টু দ্য ভিউয়ার্স, এবং আমরা আজকের প্রজন্মের সামনে যে আসলে 71 কী হয়েছিল। কারণ এখন আমরা বিব্রত, এই সরকার আসলে বই থেকে এটা উঠাই ফেলায়, ওই সরকার আসলে এটা উঠাই ফেলায়। আমরা সত্যিকার ইতিহাস জানতে চাই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।